প্রোট্রেট ভাব ও ভাবনার চিন্তা ও চেতনার অনুরণন। প্রোট্রেটে আজকের মুখ শিল্পী রিতেন্দ্র কুমার শর্মা। শিল্পী রিতেন্দ্র কুমার শর্মা সমকালীন বাংলাদেশের একজন উল্লেখযোগ্য শিল্পী। তিনি ছাত্র জীবন থেকে বাস্তবধর্মী চিত্রের প্রতি এক ধরনের দুর্বলতা থাকলেও পরবর্তীতে আমরা দেখি তার নানা ধরনের নিরীক্ষাধর্মী কাজ, বিমূর্ত কাজ এবং রূপক প্রতীকের ব্যবহারে একটি অনন্য ধরনের শিল্পে রূপান্তরিত হবার প্রেক্ষাপট। শিল্পী রিতেন্দ্র কুমার শর্মা বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক চিত্রকলা প্রাতিষ্ঠানিকরণ, সেখানেও তার একটি বড় ভূমিকা আমরা দেখতে পাই। আমরা এই নিভৃতচারী নিরীক্ষাধর্মী শিল্পীকে আজকে এই স্টুডিওতে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি স্টুডিও আই-নটের পক্ষ থেকে এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা স্যার শিল্পর তো অনেক শাখা প্রশাখা। আমরা আজকে শিল্প নিয়ে যে কথাগুলো বলবো তা সবই চিত্রকলা, ফাইন আর্টস কেন্দ্রিক। শিল্পী শিল্প জীবন এবং তার চিন্তা, তার দর্শন, তার বেড়ে ওঠা, তার কর্ম, নানা বিষয় নিয়ে আমরা একটি কথা বলবো। কথা শুরু করি, শিল্প দিয়ে শুরু করি। এই যে কারিগর, সেও কিছু নির্মাণ করে, তার কিছু দক্ষতা তৈরি হয়, কিন্তু শিল্পী আলাদা করে আরেকটা শব্দ। শিল্পী এবং কারিগর এই দুই জায়গা থেকে এই দুটোকে আলাদা করে কিভাবে দেখেন বা কোথাও গিয়ে, এবং শিল্পী আলাদা মানদণ্ডে কোথায় গিয়ে দাঁড়ায়? আসলে শিল্পী কি এই সম্পর্কে আপনার চিন্তা? প্রথমে যে আমার একটা প্রশ্ন, যে আমাকে প্রথম যখন শিল্পী হিসেবে আখ্যায়িত করলো, সেই জায়গাটার মধ্যে আপত্তি আছে। কারণ শিল্পী এটা অনেক ব্যাপক ব্যাপার। এটা কি গুণ থাকলে পরে সে শিল্পী, এবং সেই শিল্পী এই যে উপাধিটা, এটা কিসের নিরিখে কারা দেয়, এই বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে বা আমার সন্দেহ আছে কিসের প্রেক্ষিতে। আর কারিগর বলতে কারিগরি দক্ষতা একজন শিল্পীর, এটা আমি এটা পূর্ব শর্ত বলে মনে করি। কারণ ওই দক্ষতা ছাড়া সে তার অনুভূতি প্রকাশের সম্ভব নয়। ওই দক্ষতা লাগে, এই জন্যই সেটাকে আমি বলছি প্রি কন্ডিশন, এটা প্রাথমিক শর্ত। আর শিল্পীর ক্ষেত্রে যে কথাটা আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে কি, একজন শিল্পীকে তো দুইটা গুণ থাকতে হয়। একটা হচ্ছে তার আর্টিস্টিক ভ্যালু, তার কাজের আর্টিস্টিক ভ্যালু প্লাস ইন্টেলেকচুয়াল ভ্যালু। এই দুইয়ের সমন্বয় যখন হয়, তখন সেটা আমরা শিল্পী হিসেবে চিহ্নিত করতে পারি, মূল্যায়ন করতে পারি। এইটা হলো শিল্পীর সংজ্ঞা, আমি মনে করি। আর শিল্পীর ক্ষেত্রে তার কাজের থিঙ্কিং, লেভেল অফ থিঙ্কিং যেটা, সেই ক্ষেত্রে তার অ্যাডভান্স থিঙ্কিংয়ের লেভেলটা মূল্যায়ন করতে হয়। এখন স্যার যদি সেই শিল্পী হলো, কিন্তু তাহলে শিল্পকে তাহলে আমরা কিভাবে দেখব, বা আপনি কিভাবে দেখেন যে শিল্প সেটি নির্মাণ, এবং এটাকে যখন আপনি মূল্যায়ন করেন কিভাবে, কোন কোন ক্ষেত্রকে আপনি বিবেচনা করেন বা বিচার করেন, সেইভাবে কোনো শিল্পকে আপনি দেখেন বা মূল্যায়ন করেন? সেটা মূল্যায়নের প্রশ্ন আমি একটু আগেই বলেছি যে দুইটা দিক। একটা তো তার কারিগর দক্ষতা, তার চিন্তাভাবনা, ইমোশন, তার অ্যাডভান্স থিঙ্কিং কী লেভেলে আছে, সেইটার বিচার, সেইভাবে আমি বিচার করি আর কি। কারণ সমস্ত কিছুই কিন্তু মানব কল্যাণের জন্য। যেখানে মানব সভ্যতা যেখানে বিকশিত হবে বা উপকৃত হবে,
বা প্রগতির দিকে যাবে, প্রগতির দিক থেকে যাওয়ার ক্ষেত্রে যে নির্দেশনা থাকবে, হ্যাঁ, সেইটার মূল্যায়ন আলাদা। আমরা শিল্পী হিসেবে সেইটিকেই, মানে কি শিল্পী বলতে আমরা সেইটিকেই বুঝবো আর, আদারওয়াইজ না। যেমন যে যে সৃষ্টিটি মানব কল্যাণের দিকে ধাবিত হবে। খোলা দিকে সেইটা। সেই জায়গা থেকে তার মানে শিল্পীর কি একটি মানে জগতের প্রতি দায়বদ্ধতা আছে, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে, এবং এটা তো উচ্চারিত হয় যে শিল্পীর সামাজিক দায় আছে, তিনি তার সামাজিক দায় থেকে হয়তো চর্চা করেন। এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন, দেখেন? সামাজিক দায়বদ্ধতা এর ঘোষণা দেওয়া হওয়ার মতো না। ঘোষণা দেওয়ার মতো না ব্যাপারটা। এটা তার আর্থিক উপলব্ধি, সেইটার উপর নির্ভর করে যে কীভাবে সে সেটাকে উপলব্ধি অনুভব করছে। সেটা যদি কল্যাণকর হয় তাইলে এটা মানবতার পক্ষেই যাবে। সেইটা একজন মানে ইন জেনারেল একজন শিল্পী সেই জিনিসটা তার অবচেতন থেকেই যায়, সেইটা ঘোষণা দিয়ে নয়। তার অবচেতনের যে ভাবনা, সেটা শিল্পকর্মের মধ্য দিয়ে সে প্রকাশিত হয়, এবং সেটার ভেতর দিয়ে যদি দায়বদ্ধতা প্রকাশ হয়, হ্যাঁ, হতে পারে, প্রকাশিত হয়েই থাকে সাধারণত। হয়েই থাকে। তো তাই যদি হয় তাহলে তাহলে শিল্পী কি তার নিজস্ব চিন্তা সমাজকে প্রভাবিত করবে, নাকি সমাজের বৃহৎ যে জনগোষ্ঠী তার চিন্তাটা শিল্পী তার মতো করে জারিত করে প্রকাশ করে? এখন সমাজের এইটা কিন্তু ব্যাপারটা হলো কি, শিল্পী সে যা কিছু আহরণ করে সে সমাজ থেকেই আহরণ করে, তার পরিবার থেকে আহরণ করে, সেটা তার ভিতরে তার মনোজগতে সেটা খেলা করে। হ্যাঁ, তখন সেটা তার যে অনুভূতিতে যেভাবে প্রতিফলিত হয় বা ছাপ ফেলে, সেইটাই সে প্রকাশ করে। সেটা আমি মনে করি। আপনারা যে সময় আসলে এই চর্চার ভেতরে এসছেন, সেটি এক সময় এখন যতটা অনুকূল তখন নিশ্চয়ই এর চেয়ে অনেক বেশি প্রতিকূল ছিল। অবশ্যই অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে এটার তো বিকাশ হতে একটা সময় লেগেছে। এখনও যে অনেক মানে চূড়ান্ত প্রতিকূলতা আছে তা মনে করি না, কিন্তু মানে অনুকূল ব্যাপার আছে তা মনে করি না, কিন্তু আপনাদের সময়টা তো আরও অনেক বেশি কঠিন ছিল। সেই রকম একটা সময়, সেরকম একটা সমাজে আপনি কিভাবে আসলে প্রাণিত হলেন এবং এই চর্চাকে, এই শিল্পকে আপনার জীবনের সাথে গেঁথে নিলেন? এই ক্ষেত্রে আমার পারিবারিক একটা ধারাবাহিকতা আছে। আমার পিতা ছিলেন একজন শিক্ষক, আমার মাও শিক্ষক। তো আমার পিতা যে বিষয় শিক্ষক ছিলেন, উনি হলো অঙ্কন বিদ্যার শিক্ষক ছিলেন আর কি। সেই ক্ষেত্রে সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছিলাম যে আঁকা আঁকি যে ব্যাপারটা, সেই জিনিসটা আমাকে উদ্বুদ্ধ করে আর কি। পরবর্তী সময়ে আমি এইটাতেই স্থির করি যে এই বিষয়ে পড়াশোনা করব। তারপর চারুকলাতে ভর্তি হওয়া, সেখানে 1976 সালে ভর্তি হই। সেখানে যে পঠন পাঠন বা আমাদের সিনিয়র যারা ছিলেন তাদের সাথে আলাপচারিতা এবং শিক্ষকদের সান্নিধ্যে যাওয়া, এই বিষয়গুলি আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করে, যার ফলে আমি আর অন্য কোনো কিছু ভাবি নাই। যে আমার কাছে মনে হচ্ছে যে এটাই আমার বোধহয় একমাত্র অবলম্বনের জায়গা। এখানে আমি আমার নিজস্ব চিন্তাভাবনা বা অনুভূতি প্রকাশ করতে পারবো, এটা একটা বিশ্বাস থেকে আমার যাত্রা শুরু হয় আর কি। তো এই ছাত্র জীবনের এই যে কথাটা বলি আর কি, যে চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূলত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। তো সেখানে সিলেবাসের যে বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে, সেগুলি পরবর্তী সময়ে তার সৃজনশীল প্রতিভা প্রকাশের ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা রাখে। তো সেই যে
প্রত্যক্ষ পর্যবেক্ষণ এর মধ্য দিয়ে আমার চিন্তাভাবনার যাত্রা শুরু হয়। আপনার কথার রেশ ধরে বলি, আপনি দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা বিভাগে শিক্ষকতা করছেন, অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। প্রাতিষ্ঠানিকভাবেও মানে শিল্পের এই চর্চা আছে একটা বৃহৎ বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, এবং সেটার বাইরেও অনেক মানুষ এই চর্চার সাথে। আপনি এই প্রাতিষ্ঠানিক যে চর্চা এবং বাইরে যারা স্বতন্ত্রভাবে আলাদা, সেখানে হয়তো গুরুমুখী এক ধরনের ব্যাপার চলে নিশ্চয়ই, নাহলে তো আপনি কেউ শিল্পী হয়ে ওঠে না। তো এই দুটোকে আপনি দুই দিক থেকে মানে আপনি একজন শিক্ষক যেহেতু প্রতিষ্ঠানে পড়ান, প্রাতিষ্ঠানিকভাবে একজন প্রাতিষ্ঠানিকরণের সাথে আপনার সরাসরি যোগ, পাশাপাশি হয়তো অন্যভাবে যে চর্চাগুলো হচ্ছে সেগুলো আপনার এক ধরনের পর্যবেক্ষণ আছে। এই দুটোকে আপনি কিভাবে দেখেন, মূল্যায়ন করেন বা এগুলো নিয়ে ভাবেন? প্রাতিষ্ঠানিক শিক্ষার আর ঐতিহ্যে যে অপ্রাতিষ্ঠানিক শিক্ষার যে শিক্ষিত শিল্পীরা, এদের মধ্যে একটু আলাদা বিষয় আছে ঠিকই, কিন্তু প্রতিষ্ঠানমুখী যে চর্চা সেইটা অনেক বেশি সহায়ক তার শিল্প নির্মাণের ক্ষেত্রে। অর্থাৎ একজন শিল্পীর, তার যেটা আমি বললাম যে একজন শিল্পী, একটা শিল্পী দুটা গুণ থাকে, একটা আর্টিস্টিক ভ্যালু আর একটা ইন্টেলেকচুয়াল ভ্যালু। তো আর্টিস্টিক ভ্যালুর ক্ষেত্রে তার জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রতিষ্ঠান একটা ভালো ভূমিকা রাখে, যেটা অপ্রাতিষ্ঠানিক যারা, তারা সেটাও সেইভাবে পায় না। অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক শিক্ষার ব্যবস্থাটা এটা প্রতিষ্ঠানই দিতে পারে, আর স্বশিক্ষিতের ব্যাপারটা তো আলাদা। সেটা সে প্রতিষ্ঠানে ভর্তি না হয়েও সে কিন্তু বিজ্ঞান ভিত্তিক শিক্ষা সে গ্রহণ করতে পারে, নিতে পারে। সেটা তো সব ভিন্ন ব্যাপার। সেটা হলো খুবই ব্যতিক্রম আর কি। যেমন বাংলাদেশের বা আমাদের ভারতবর্ষে অনেক শিল্পী আছে যারা চারুকলা বিষয়ে পড়ে নাই, কিন্তু চিত্রশিল্পী হিসাবে সে সমাজে স্বীকৃত, সুপ্রতিষ্ঠিত। তাদের শিক্ষা তো ওই অভিজ্ঞতা থেকে আসছে। তাহলে এই যে বললেন যে একটি হচ্ছে শিল্পীর, একটি হচ্ছে আর্টিস্টিক ভ্যালু, একটি হচ্ছে ইন্টেলেকচুয়াল ভ্যালু। তো আর্টিস্টিক ভ্যালু আমরা এখন যে ধরনের মানে দেখতে পাই চর্চার ভেতর দিয়ে, যে আর্টিস্টিক ভ্যালু আছে এবং তার নান্দনিক একটা বহিঃপ্রকাশের তার দক্ষতা আছে, কিন্তু ইন্টেলেকচুয়াল ভ্যালুর ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক যে চর্চা, জ্ঞান কাণ্ডর যে জায়গা, সেই জায়গাটায় কিছুটা মনে হয় যে ওই ডেপথটা বা ওই গভীরতাটুকু হয়তো ওইভাবে তৈরি হচ্ছে না বলে স্বতন্ত্র এবং ভিন্ন রকম যে আরও অনেক রকমের চিন্তা দেখবো আমরা তার প্রকাশে, তার শিল্পে, সেটি হয়তো কম খুঁজে পাচ্ছি। বৈচিত্র্যতা, হ্যাঁ, সেইটি কম হয়তো পাচ্ছি। এটা আপনার কি এরকম মনে হয় কিনা? সেইটা আমার কাছে যেটা বলা হয় যে জানাশোনার ঘাটতি থেকে হইতে পারে, বা একজন শিল্পী তার আজ যে থাকে সেইটার উপরে নির্ভর করে ব্যাপারটা। সে কী করতে চায়, কেন করতে চায়, কীভাবে করতে চায়, এই তিনটা মৌলিক প্রশ্ন এর সাথে যুক্ত। যে কেন করব, কীভাবে করব, এই যে দুটা প্রশ্ন, এইটার সাথে খুবই সম্পর্কিত। তবেই তার কাজে নানান রকম, অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল একটা রূপ পাবে আর কি। তবে কীভাবে করব সেটি তার একটা মানে সেটি তার হচ্ছে দক্ষতা। কী করব, কিন্তু কীভাবে, হ্যাঁ কী করবো, এটি হচ্ছে এই জায়গাটাই আসলে গিয়ে আমার মনে হয় যে শিল্প কোথাও সেই বৈচিত্র্যটা তৈরি করতে পারছে না। মানে সাবজেক্ট ফর্ম আমার ঠিক আছে, খুবই একটা দারুণ ফর্ম তৈরি করতে পারছি হয়তো আমরা, কিন্তু সাবজেক্ট যে জায়গাটা, এটি হয়তো এটার সাবজেক্টিভ ভ্যালু যেটা, হ্যাঁ সাবজেক্টিভ ভ্যালু, সেইখানে কখনো এটা বুদ্ধিভিত্তিক দুর্বলতাই আসলে সাবজেক্ট ভ্যালুকে দুর্বল করতে পারে। আপনার চৈতন্যের সংকট যেটা বলা যেতে পারে, এটা আমি যেটা মনে করি আর কি। কারণ একজন শিল্পী তো সে জ্ঞানকাণ্ডের সকল শাখায় সমানভাবে বিচরণ করবে, সে সব্যসাচী। তো এখানে সেটা হচ্ছে না, সেই চর্চাটার একটা ঘাটতি আছে।
হ্যাঁ, আমরা দেখতে পাই যে এবং এটা আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা সীমাবদ্ধতা থাকে, সেটা একটা ব্যাপার। এই কারণেই হচ্ছে আর কি আমার মনে হয়। আমরা দেখতে পাই যারা মানে মানে সব আপনি কিছুক্ষণ আগে মানে কথা প্রসঙ্গেই বলছিলেন যে সকল শিল্পের আসলে যাত্রাপথটা ভিন্ন ভিন্ন হলেও মূল জায়গাটা আসলে একই একই বিন্দুতে মিলিত হয়। শুধু তাই শিল্পে যদি না, হয় সমস্ত জ্ঞান সমস্ত জ্ঞানকাণ্ডই তাই হয়, তাই যদি হয়, কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি সমকালে যে যারা ছবি আঁকছে তারা শুধু ছবি আঁকছে, তাদের সাথে সঙ্গীতের সম্পর্ক যে তৈরি হওয়া দরকার নাটকের, যারা নাটক করছে তাদের সঙ্গে অন্য শিল্প মাধ্যমগুলোর তার সাথে যে ফিজিক্স কেমিস্ট্রি যুক্ত আছে, অন্য জ্ঞানকাণ্ডের শাখা যে যুক্ত আছে, সেই জায়গায় কি এক ধরনের অবক্ষয় মনে হয় হ্যাঁ, আপনার? এটা একটা ঘাটতি আছে আমার মনে হয়। সেটা একটা ঘাটতি আছে, কারণ একটা শিল্পী তো একটা টোটাল সিভিলাইজেশনকে সে বিলং করে, এবং সিভিলাইজেশন বলতে সমস্ত কিছুই এর সাথে যুক্ত থাকে। জ্ঞানকাণ্ডের সকল কিছুই এর ইতিহাস, ভূগোল, অর্থনীতি, দর্শন টর্শন, যাবতীয় কিছু, সমস্ত কিছুই তো নির্যাস সেটা। তাই আমি এটা আবার বিশ্বাসের জায়গা থেকে বলছি আর কি। এখন একটি কথা হচ্ছে আমরা দেখি যে মানে এই শিল্প যারা তাত্ত্বিক অথবা যারা শিল্প চর্চা করে তাদের ভেতরে দুই ধরনের ভাগ দেখতে পাই। একটা হচ্ছে শিল্পের জন্য শিল্প এবং জীবনের জন্য শিল্প, এই নিয়ে তো এক বড় রকমের তৈরি হয়। তো আপনি এই যে শিল্পের জন্য শিল্প নাকি জীবনের জন্য শিল্প নাকি আসলে কি ওটা কিভাবে মূল্যায়ন করেন? এই দুইটা উক্তির মধ্যে আমার দ্বিমত আছে। কারণটা হচ্ছে কি, শিল্প, আমি একটা বাক্যে শেষ করতে চাই, সেটা হচ্ছে শিল্প সবসময় সর্বকালই মানব কল্যাণের জন্যই সেটা আমি বিশ্বাস করি। এইভাবে ভাগাভাগি করাটার পক্ষে আমি নই, এটা যেভাবেই দেখেন না কেন, কারণ মানব কল্যাণের জন্যই যাবতীয় কিছু। এখানে কিন্তু এমন কোনো শিল্প নাই যেটা মানবতার বিপরীতে অবস্থান করে। এটা মোটামুটিভাবে এইভাবে বলা যায়। তবে এর মধ্যে কথা থাকে একটা, এমন কিছু, কারণ সমাজ তো দুইভাবে বিভক্ত, একটা ধনতান্ত্রিক সমাজ, একটা মুক্তমনা বা যাই বলেন না কোনো যে মানবতাবাদ। তো সেই ক্ষেত্রে শিল্পকে একটু নেতিবাচক অর্থে ব্যবহার করছে অনেকেই, এবং সেইটার পিছনের প্রকারান্তরে অর্থনৈতিক দায়ী। অর্থনৈতিক ক্ষমতায়নের উদ্দেশ্যে নানান রকম কলাকৌশল চলছে সারা বিশ্বব্যাপী। তো সেই অর্থে কিন্তু সামগ্রিক অর্থে মানব কল্যাণকর নয় এমন শিল্পের ধারাও কিন্তু বর্তমানে বিদ্যমান আছে। এইটা হলো আমার মূল কথা আর কি। এটার সঙ্গে স্যার পলিটিক্যালি এটার সাথে রাজনীতি সরাসরি কখনো সরাসরি প্রত্যক্ষ, কখনো অপ্রত্যক্ষভাবে এর সংশ্লিষ্টতা আছে, সেটা আমি বিশ্বাস করি। যেমন শুধুমাত্র এখানে চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, চলচ্চিত্র এবং অর্থাৎ শিল্পের যতগুলি মাধ্যম আছে সকল মাধ্যমেই কিন্তু কাজ চলছে। এটার মানবতার পক্ষে বিপক্ষে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা মানবতার পক্ষেই কাজ করছে, প্রকারান্তরে বা অপ্রত্যক্ষভাবে। আমরা একটু মানে শিল্পী তার যে শিল্পকর্ম সেটি তো আসলে এক্সিবিশনের ভেতর দিয়ে, প্রদর্শনীর ভেতর দিয়ে আমাদের দর্শকের কাছে আসে, চিত্রশিল্পীর কাজ। ফলে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, শিল্পী গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তার সৃষ্টিকর্ম গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু দর্শকের সঙ্গে যতক্ষণ পর্যন্ত তার সংযোগ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে সেই সৃষ্টিটা কোনোভাবেই পরিপূর্ণতা পাচ্ছে না। তার মানে এক্সিবিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার, কারণ এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করছে বা এটি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ শিল্প, বিশেষ করে চিত্রশিল্পের জন্য। এক্সিবিশনের এই যে আমরা দেখতে পাই নানা ধরনের প্রতিযোগিতামূলক চর্চা এবং প্রতিযোগিতামূলক প্রদর্শনী, সেটি কি আপনি এটাকে কিভাবে দেখেন এবং এটার ভেতর দিয়ে আসলে শিল্পী সৃষ্টির ক্ষেত্রে বা শিল্পকলার প্রসারের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে কিনা? একটা বিষয় হচ্ছে কি, যে
একজন চিত্রকর, একজন ভাস্কর, একজন নাট্যকবি, একজন সঙ্গীতজ্ঞ বা সঙ্গীত সাধনা করে, সঙ্গীত সাধক, তারা তো স্বীকৃতি পায় একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। হ্যাঁ, শিল্পী স্বীকৃতি একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখন বর্তমানে আছে। সেটার মাধ্যমে শিল্পী বা আপনি যে ধরনের শিল্পী হোক সেটা স্বীকৃতি পায়, স্বীকৃতি ব্যবস্থা আছে। এটা একটা সিস্টেম, এই সিস্টেমে যেতে হয় আর কি। তা নইলে পরে আপনার সমাজে আপনার অবস্থানটা যথাযথ হবে না আর কি। সামাজিক মূল্যায়নের জায়গাটা তখন নড়বড়ে হয়ে যায় আর কি। তার মানে এইটাই চূড়ান্ত নয় যে একটা এক্সিবিশন বা কোনো প্রতিযোগিতায় আপনি একজন ভালো একটা ভালো অ্যাওয়ার্ড পেলেন, হ্যাঁ, একজন ভালো শিল্পী হয়ে গেলে এটাই কিন্তু চূড়ান্ত বিচারে সেটা টিকবে না, এটা আমি বিশ্বাস করি আর। তে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এর একটা গুরুত্ব আছে, এটা মানতেই হবে। যেহেতু আপনি এই সমাজ হইতেছে যে যেটা অর্থ দিয়ে মূল্যায়ন হয়, মানি মেজার স্ট্যাটাস, সেই ক্ষেত্রে সেই সমাজে এটার একটা গুরুত্ব আছে। শিল্পীর প্রণোদনার ক্ষেত্রে, হ্যাঁ, অনুপ্রেরণার ক্ষেত্রে অনুপ্রেরণার ক্ষেত্রে একটা গুরুত্ব আছে, এটা ঠিক। কিন্তু এটাই চূড়ান্ত নয়, কারণ সেই চূড়ান্ত বিচার করে মহাকাল। আজকে যেমন ধরেন আমরা বিচার করছি ইলোরা অজন্তা বা বিভিন্ন কেভ পেইন্টিংস যারা করেছেন, হ্যাঁ, তাদেরকে মূল্যায়ন করছি। যে তাদের কাছে ঋণের আমাদের কোনো শেষ নাই, হ্যাঁ, তারা তো কোনো প্রাপ্তির আশাই করেন নাই। তাহলে এক্সিবিশন যেটি, এটি আসলে এটার স্ট্যান্ডার্ডটা কি হতে পারে? আপনি শিল্পী হিসেবে, যেহেতু আপনি নিজেও শিল্পী, একটা প্রদর্শনীর, হ্যাঁ, আপনি যখন কিছু করবেন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি প্রদর্শন না করছেন ততক্ষণ পর্যন্ত তো এটার কোনো মানে প্রকাশের কোনো সুযোগ থাকলো না, বা মূল্যায়নের জায়গাটাও থাকলো না। কাজে এইটা একটা গুরুত্ব আছে। না, অবশ্যই আছে, কিন্তু এটি কীরকম হলে আসলে একটা প্রদর্শনী এরকমের, আপনি কীভাবে মনে করেন যে প্রদর্শনীটা এইভাবে হলে সত্যিকার অর্থে আসলে একটি এক্সিবিশন সার্থক হয়ে ওঠে? বা কারণ এখানে আরও একটা ব্যাপারও আছে, তখন দেখুন সুসজ্জিত মানে একটি খুবই মানে অভিজাত একটি গ্যালারিতে অধিকাংশ সময় আমরা দেখি প্রদর্শনীগুলো হয়, তো সেটার ভেতর দিয়ে হয়তো একটা বিশেষ শ্রেণীর মানে এটির সঙ্গে সংস্পর্শ তৈরি হয়, কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠী থেকে কি এই ব্যাপারগুলো একটু আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় কিনা? হ্যাঁ, সেটা হয়, সেটা ঠিক আছে। এখন মনে করেন যে আপনি যে শিল্পের আপনার যে নিজস্ব শিল্প দর্শন বা মানবতার কল্যাণে আপনি কাজ করেছেন, কিন্তু সেই কাজ মানুষের কাছে পৌঁছল না, হ্যাঁ, তাইলে সেটা নিরর্থক, এটার কোনো অর্থ থাকলো না। তখন সেটা একটা বাণিজ্যিক ভ্যালুতে রূপান্তরিত হয়। মনে করেন যে অনেক শিল্পী আছে যাদের বিষয়বস্তু হচ্ছে যে ব্রাত্যজন, তাদের সমাজের নানান রকম অসঙ্গতি, নানান রকম ব্যভিচার, হ্যাঁ, নানান রকম সামাজিক অবক্ষয়ের চিত্র সেখানে, হ্যাঁ, ফুটে ওঠে। সেইটা তাকে প্রকাশ করতে চায় এবং সেই প্রকাশের মধ্য দিয়ে তারা সেটাকে প্রতিবাদ জানায়, এটা হওয়া চলবে না, এটা ঠিক না। তো যাদের উদ্দেশ্যে, যাদের কল্যাণের জন্য আপনি কাজটা করলেন, ব্যাস, হ্যাঁ, সেইটা কিন্তু তারা উপভোগ করবে, বা তার চৈতন্যে কোনো রকম দাগ ফেলবে না, বা সেইটার ধারে কাছেই পৌঁছল না। কিন্তু কাদের কাছে পৌঁছল? যারা সমাজে উচ্চবিত্ত, তাদের কাছে পৌঁছল, তারা সেটা এনজয় করল। তাতে করে আপনার পারপাস সার্ভ হল না, কিন্তু আপনি পুলকিত হলেন, কারণ আপনার পকেটটা ভরল টাকা পয়সা।
আপনার ছবি বিক্রি হইল, তারা উচ্চ মূল্যে তারা ছবি কিনল, কিন্তু তাতে করে তাদের কোনো লাভ হয়, অর্থাৎ তারাও কিন্তু এক ধরনের শিকার, তাদেরকে বিক্রি করেই চলছে। আমি কি ঠিক মতো বুঝাইতে পারলাম কিনা? জি স্যার। আজকে যদি তাদেরকে উপজীব্য করে আপনি একটা কিছু করলেন এবং সেটার থেকে আপনি অর্থপ্রাপ্তি ঘটলো, হ্যাঁ, সেটার কিছু অংশ যদি তাদের জন্য দিতেন, তাদের জন্য ব্যয় করতেন, তাইলে আপনার শ্রমটা সার্থক হতো বা তা আপনার এটা সার্থক হতো, তা তো করছেন না। যাদের জীবন দেখিয়ে আমি আমার মানে আমার সৃজনশীলতা এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা বা একটা স্ট্যান্ডার্ড আমি তৈরি করেছি, কিংবা এটা দিয়ে আমার পকেট ভর্তি হচ্ছে, তাদের পিছনেও যে আসলে পুরো সোসাইটির অথবা সেই শিল্পীর অথবা সবার যে একটা দায়বদ্ধতা আছে, কিন্তু আপনি বিক্রি করছেন কিন্তু প্রকারান্তরে, সেটা কিন্তু হচ্ছে না। এটা আমি আত্মসমালোচনার জায়গা থেকে বলছি আর কি। কিন্তু এটাই চলছে, আমিও কিন্তু সেটার বাইরে নই। এখন এই হলো প্রদর্শনীর সম্পর্কে মোটামুটি কথা। এখন স্যার এই যেই তো বললেন যে এটা এই যে বিক্রি, চিত্রকর্ম যে বিক্রি, সেখানে দেখা যায় যে খুবই উচ্চ মূল্যতে আসলে আমাদের প্রদর্শনী যেগুলো এক্সিবিশন হয় সেখানে বিক্রি হয়। তার মানে একটা বিশেষ ধন, যাদের অর্থশালী, যাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত, কেবল তারাই এগুলো কেনার জন্য হোয়াইট করার সুযোগও একটা পায় এবং তারা হয়তো এগুলোর সাথে কেনায়। কিন্তু যদি তার মানে একটা বিশেষ শ্রেণীর জন্য কি আসলে এই চিত্রকর্মগুলো সৃষ্টি হয় কিনা? হ্যাঁ, এটা বিশেষ শ্রেণীর জন্য না, এটা যখন শিল্পী কাজ করেন তখন তো ওই চিন্তা থেকেই কাজ করে। সকল শ্রেণীর মানুষের যে ক্রাইসিস বা তাদের যে স্ট্রাগল, সেইটাকেই নান্দনিকতা করে এটা প্রকাশ করছে ঠিকই, কিন্তু তাদের কোনো বস্তুত তাদের কোনো উপকার আসলো না। হ্যাঁ, কিন্তু যারা সেটা উপভোগ করছে তারা কিন্তু তাদের গোত্রের নয়, তারা কিন্তু সেটা উপভোগ করছে। তাহলে কি দাঁড়ালো? একটা বিরাট ব্যবধান রয়ে গেছে। সেই অর্থে বলছি আর কি। আমরা অনেক কথা এখানে প্রাসঙ্গিক অনেক কথাই আসবে, যেগুলি হয়তো ধারণ করলে পরে এটার একটা অন্য ধরনের হ্যাঁ একটা অভিঘাত তৈরি করবে হয়তো প্রথাগত অনেক মানুষের সঙ্গেই বা চিন্তার সঙ্গে কিংবা তাদের তাইলে কাজের সঙ্গে। তাইলে তুমি করতেছো কেন? আমি শিখেছি, আমিও সেটার অংশ, আমি নিজে। কিন্তু উপলব্ধিটা হওয়াটাই হচ্ছে প্রথম কাজ, তারপরে এটা কিভাবে অন্যভাবে হতে পারে সেটি তো পরের ব্যাপার, কিন্তু উপলব্ধিও হয় না। আরেকটা যুক্তিও আছে, যেমন ধরেন যে শিল্পের যে অন্যমাত্র সাহিত্য বা সঙ্গীতের ক্ষেত্রে চিত্রকলা এমনই একটা মাধ্যম, এইটা মানে মাস পিপুলের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে একটু জটিল প্রক্রিয়া আর কি। সঙ্গীত যেভাবে সাধারণ মানুষকে যত বেশি অ্যাট্রাক্ট করতে পারে, বা নাটকও পারে, কিন্তু চিত্রকলা, আমি কি বলতে পারছি? হ্যাঁ, বলছিলেন যে মানে নাটক বা সঙ্গীত সরাসরি যেভাবে দর্শকের মধ্যে প্রতিক্রিয়ার তাৎক্ষণিকভাবে সৃষ্টি করে, চিত্রকলার ক্ষেত্রে সেরকম ক্লাসিক আর্টের ক্ষেত্রে হ্যাঁ সেটা কিন্তু একটা দূরত্ব তৈরি হয়, কারণ পিপুল তো সেইভাবে শিক্ষিত না যে তাকে রিলেট করতে পারে। এইটা একটা ব্যাপার আছে, মানে এক বাক্যে কিন্তু নেগেটিভ ওইভাবে বলা যাচ্ছে না সমস্ত কিছুই। তবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশে রাষ্ট্রের দায়বদ্ধতা থাকে, শিক্ষানীতির একটা দায়বদ্ধতা থাকে, কিন্তু সেই দিকে তো আমরা আলোকপাত করতে পারছি না, কারণ চিত্রকলা বা নাট্যকলাও যে জ্ঞান অর্জনের একটা মাধ্যম হতে পারে, একটা শক্তিশালী মাধ্যম হতে পারে, সেই শিক্ষাটা রাষ্ট্র নিচ্ছে না। আপনি স্কুল পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা বিভিন্ন পর্যায়ে
নাট্যকলা কিন্তু নাই, চিত্রকলাও নাই, সঙ্গীত কিছুটা আছে, চিত্রকলা সামান্য, নাট্যকলা তো নাই বললেই চলে, তাই না? কিন্তু এটাও তো একটা শক্তিশালী মাধ্যম, কিন্তু সেটা তো অনুপস্থিত। কাজেই সেই ক্ষেত্রে রাষ্ট্রের দায়বদ্ধতাকে আমি বড় করে দেখছি। তার মানে যারা দর্শক বা এটা অনুরাগী দর্শক হবে, তৈরি তারও করার যে জন্য। চেতনা, যে একটা ডেভেলপ ঘটবে, উন্নয়ন ঘটবে, সেটির জন্য রাষ্ট্র, তার সমাজ, তার সমাজের সিস্টেম, কালচার, এগুলোর একটা ভূমিকা রয়ে গেছে, যেটি হচ্ছে না বলেই। আমার কাছে মনে হচ্ছে আর কি। সেটা তো নাই, তো অনুপস্থিত তো সেটা। নানান রকম বাধা টাধা আছে। এখন এখন শিল্পের এই যে বললেন যে শিল্পীর জন্য, শিল্পীকে যেমন তার চেতনালব্ধ জায়গা, গভীরতা তৈরি হতে হয় বা দর্শকের জন্য হয়তো, কিন্তু শিল্পী যে তার চেতনালব্ধ জায়গাটাকে উন্নয়ন ঘটাচ্ছে বা চিন্তাগুলোকে প্রসারিত করছে, সে জায়গায় আমরা একটা খেয়াল করি সমকালে। যদিও আমাদের এখানে ওরিয়েন্টাল আর্ট বা প্রাচ্যকলাও বেশ সমৃদ্ধ, কিন্তু তা সত্ত্বেও যে চর্চা আমরা সমকালে দেখি, এখানে একটা পাশ্চাত্যের শিল্পকলার একটা বিশাল প্রভাব আমরা দেখতে পাই। পাশ্চাত্যের আগ্রাসন বলা যায়, আগ্রাসন চলে, এবং উপকরণ ব্যবহারের মধ্য দিয়েও সব কিছুর ভেতর দিয়ে। কারণ তো সব সেটি- কিছু হলো অর্থনীতি। কোন অর্থে বলবো যে আমার এই এই জীবনে যা অভিজ্ঞতা, যে ছাত্র অবস্থায় আমি অনেকেই দেখছি যে অনেকেই আমার বন্ধু বান্ধব বা আমার অনুজ অনেকেই ভালো পটেনশিয়াল এবং প্রতিষ্ঠাশীল শিল্পী, তারা অনেকেই হয়তো বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়ে গেছে আর কি। কিন্তু পরবর্তী সময়ে তারা হতাশ করেছে এই জন্যই, তারা যা কিছু অর্জন করেছে সেখানে সমস্ত কিছু বিসর্জন দিয়ে অন্য একটা সংস্কৃতি তারা নিয়ে আসছে। কারণ এইটা কেন হয়েছে? কারণ অর্থনৈতিক একটা ব্যাপার থাকে সেখানে, অর্থনৈতিক প্রভাব, হুম, এ, সেইটা সাংঘাতিকভাবে ক্রিয়াশীল, এই জন্যই তারা এটা করছে আর কি। নিজের অজান্তেই তারা সেটা বিসর্জন দিয়ে আসছে। এখানে চিত্রকর্মের যে স্টাইলগুলো দেখি, তাও দেখি অনেক বড় রকমভাবে একটা পাশ্চাত্যের প্রভাব তৈরি হচ্ছে। তো এখানকার স্বতন্ত্রভাবে যে আলাদা করে ভিন্ন চিন্তায়, ভিন্ন রকমভাবে আর এক ঘরানা তৈরি হতে পারতো, বা হয়তো বা সেটা একরকম করে আছেই, হ্যাঁ। কিন্তু সেটার যে বিশাল এক বিস্তৃতি ঘটতে পারতো। তো এই যে মানে একমাত্র আমরা সবসময় মুখিয়ে থাকি পশ্চিমা দেশগুলোর দিকে, যে তারা মনে হয় সবার অগ্রগণ্য, এবং সেটা চিন্তা ছাড়া আমরা হয়তো আমাদের মুক্তির পথ খুঁজে পাবো না শিল্পচর্চার ক্ষেত্রে। সেটা কি আসলে একটা রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার আগ পর্যন্ত কিন্তু সেই ছিল, নোবেল পাওয়ার পরেই কিন্তু তার হিসাব হয়েছে আলাদা। নোবেল পাওয়ার পরে কিন্তু তার হিসাব, তার মূল্যায়নের জায়গাটা হচ্ছে আলাদা। কিন্তু আমরা তো যতটুকু বুঝি আর কি, যে রবীন্দ্রনাথকে তো নোবেল দিয়ে মেজার করা যাবে না, না, কোনোভাবেই নয়। যাবে? এমনকি আমাদের জাতীয় কবি তো সম্ভব না, উনি হয়তো নোবেল পান নাই। হ্যাঁ, কোনো পুরস্কার দিয়ে তাদের যে স্বতন্ত্র শৈল্পিক ব্যাপার, সেটি কিন্তু কেউ মূল্যায়ন করতে পারে কি আর? ওনারা যে কাজগুলি করে গেছেন, হ্যাঁ, সেটা দিয়ে আপনি কোনো নোবেল বা কোনো অ্যাওয়ার্ড দিয়ে সেটা মূল্যায়ন সম্ভব না, সেইটা আর কি। তাহলে এই প্রভাব যে তৈরি হয়েছে পাশ্চাত্য বলয়, সেটি কি আসলে আমাদের যে নিজস্ব শিল্পচর্চা, সেটা প্রতিবন্ধকতা তৈরি করছে কিনা কোনো জায়গায়? তা তো সেটি অবশ্যই। আপনি কিভাবে দেখেন, যে কিভাবে হ্যাঁ, মনে সেটা করেন যে তো কি গ্রাস হওয়া উচিত? করছে, ক্রমশ গ্রাস করছে। কারণটা হচ্ছে কি, এখনো এই যে প্রদর্শনী হয় বা অ্যাওয়ার্ড টাওয়ার্ড হয়, সেইগুলি কিন্তু ওই ফ্রেমে আবদ্ধ, সেইটার উপরে বেস করেই চলছে মূল্যায়নের ব্যাপারটা। আমাদের অস্তিত্ব বিপন্ন, সেটা বলা যায়। আমাদের অস্তিত্ব কি? আমাদের সংস্কৃতি, আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের যা কিছু ছিল বা আছে, সেটা বিপন্ন প্রায় তাদের আগ্রাসনের ফলে, সেটা বলতে পারি। আবার দেখেন, এখন আধুনিক কি, এইটাও একটা প্রশ্ন। তাহলে মডার্ন জায়গাটা হ্যাঁ, মডার্নটা কি, এটা একটা প্রশ্ন থাকে। তে এটা কি, আমরা আধুনিক নাকি কি? আমরা কি প্রাগৈতিহাসিক নাকি? হ্যাঁ, আমরা নিজেদের সেটা মেজার করতে পারি না।
এই মানদণ্ডটাও তো পাশ্চাত্য যে মতবাদ সেইটি ঘিরেই সেই মানদণ্ড দাঁড়িপাল্লায় তুলে সেটাকে দেখার চেষ্টা করি। তো এখানকারও তো নিজস্ব মানে চিন্তার একটা মানদণ্ড তৈরি হতে পারে বা সেটা দিয়ে মূল্যায়ন হতে পারে, কারণটা হচ্ছে তা তো দেখছি না। রবীন্দ্রনাথ আধুনিক এসেই করতে বলছে, প্রাচ্য পাশ্চাত্যের এমন একটা মেলবন্ধন উনি তৈরি করেছেন, সেটাকে আর রোধ করা গেল না। আপনি যেদিকেই যান না কেন, এটাতে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। এর মধ্যে নানান রকম ব্যাপার আছে, এর মধ্যে স্পিরিচুয়াল ব্যাপার আছে। ওইটা যারা সাহিত্যের লোক বা বিজ্ঞান তারা ভালো বলতে পারবে। আমরা একটু অনুমান করতে পারি, এই অনুমান সেটা মূর্খের মতো হইতে পারে সেটা না, যেহেতু আমরা অতটা জানি না, তবে এটা উপলব্ধি করি, অনুভব করি, সেটা একটা মানে একটা টাইমলেস ভ্যালু আছে আর প্রত্যেকটা কাজের মধ্যে, হ্যাঁ, সেইটা অনুভব করতে পারি এইটা। হ্যাঁ, সে তো অবশ্যই। এখন সংস্কৃতির সে আদান প্রদান ঘটবেই, সেই ব্যাপারে আমাদের হয়তো কোনো দ্বিমত নেই, কিন্তু আদান প্রদান কিন্তু ঘটতেই কিন্তু পারে, হ্যাঁ, কিন্তু যদি সংস্কৃতি সমৃদ্ধ না হয়, আর আমি যদি সেখানে নিজেকে করে দেই, স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো সব হারিয়ে ফেলি, হারায় ফেলে, আমি যদি, তাইলে তো হইল না, তাহলে আবার নিজস্ব আর কিছু রইল না। এখানেই স্যার আমাদের আসলে বড় একটা প্রশ্ন। সংকটটা তো এখানেই, এখন এটা একটা বড় সংকট। এখন যে শিল্পের তা মানে আমরা যে দাঁড়িপাল্লা বা মানদণ্ড দিই এটাকে বিচার করি না কেন, এটা তো আসলে চূড়ান্ত বলে একটা শিল্পের চূড়ান্ত সত্য বা একটা চূড়ান্ত ব্যাপার সেখানে কোনো জায়গায় স্ট্যান্ড পয়েন্টে দাঁড়ানো ঠিক নয়, যেহেতু এক একটা মানুষ এক একভাবে এটাকে দেখবে বা অবলোকন করবে। তো যদি তাহলে তাই হয়, তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই তাহলে সমালোচনা জরুরি, সমালোচনা তৈরি হবে, যেহেতু 10 জন 10 রকম করে এটাকে উপলব্ধি করবে কিংবা এটির থেকে রস নেবে, তাহলে এই আস্বাদন করবে। তো তাহলে সমালোচনার ব্যাপারটাকে আপনি মানে কিভাবে দেখেন? কারণ এটা ভিন্নজন ভিন্ন রকম ভাবে, না ওটাও ঠিক সেইভাবেই, কিন্তু মানে সেটাও কিন্তু বিচ্ছিন্ন ব্যাপার না, ওটাও কিন্তু ওইটারই অংশ, পার্ট। যারা সমালোচক তারাও কিন্তু কোনো না কোনোভাবে ইম্পার্শিয়াল না, তারাও পক্ষপাত দোষদুষ্ট। কারণ যেটার সাথে অর্থনীতি যুক্ত আছে সেখানে পক্ষপাত থাকবেই আমার ধারণা। এখানে নিরেট সমালোচনা যেটা, সেটা আমার মনে হয় যে পাওয়া যায় না এখন পর্যন্ত। আমার জানাশোনার ঘাটতির কারণে বলতে পারি, আমি হয়তো আছে, আমি সেটা জানি। এবং একজন শিল্পীর স্বতন্ত্র নির্মাণ কি আসলে কি সত্যিকার অর্থে একজন ব্যক্তি বা 2জন ব্যক্তি বা 5জন ব্যক্তির মূল্যায়ন দিয়ে এটাকে কোনো মাপকাঠি দিয়ে এটাকে আসলেই বিচার করা যায় কিনা? না, কারণ এটা শত শত কালের পর কাল মানুষ দেখবে এবং ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন তৈরি হবে, একদম। তাহলে তো সুনির্দিষ্টভাবে এটাকে তো আমি বলতে পারি। কারণটা ওটাই তো, বিচার করুন মহাকাল। আমরা এখন অজন্তা বা ইলোরার গুহা চিত্রের বা তাদের স্থাপত্য ভাস্কর্য সেটা মূল্যায়ন করছি, সেটার মধ্যে কোনো পার্সিয়ালিটি নেই, কোনো পক্ষপাত নেই, এক বাক্যে সবাই, হ্যাঁ, তো সেইটাও তো সেরকম। বা গোয়েনিকাকে আমরা যেভাবে দেখছি, বা আমাদের সুলতানের যে ফার্স্ট প্ল্যান্টেশন সেটাকে যেভাবে দেখছি, হ্যাঁ, জয়নুলের যে দুর্ভিক্ষের যে চিত্রমালা, সেটার মধ্যে কোনো কথা নাই, হ্যাঁ, সেটা একটা টাইমলেস ভ্যালুতে উন্নীত হয়ে গেছে, উত্তরণ করছে। সেইটা আপনি যেভাবেই দেখেন ওটা সমালোচনার কোনো ধার না, এটা অন্য জায়গায় অন্য মাত্রার সেইটা আর কি। যেহেতু অনেকগুলো নাম বললেন, সুলতানের প্রসঙ্গ আসলো, ইসলাম সুলতান,
একটু সুলতানকে নিয়ে আমরা কথা বলি এই কারণেই যে মানে উনিও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছেন, সেই ব্যাপারগুলোকে অবলোকন করেছেন, দেখেছেন, সেই চর্চার ভেতরে থেকেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সেই বলয় থেকে বেরিয়ে এসে একেবারেই একটা নিভৃত বাংলাদেশের একটি প্রত্যন্ত জায়গায় দাঁড়িয়ে তার একটা স্বতন্ত্র ধারা এবং এই বঙ্গের জনপদকে উপলব্ধি করে একটা আলাদা মাত্রা তৈরি করেছেন। এটাকে কিভাবে আপনি মূল্যায়ন করেন? হ্যাঁ, তার এটা মানে তো একটা সাংঘাতিক ব্যাপার। কারণটা হচ্ছে যে তার যে চিত্রে যে মানে চিত্র ভাষা, হ্যাঁ, সেইটাই কিন্তু তার একটা নিজস্বতা আহ, খুব প্রকটভাবে আছে। হুম। সে সাংঘাতিকভাবে সে প্রাচ্য, সাংঘাতিকভাবে সে পাশ্চাত্য। এই এমনভাবে আছে সেটা সে অর্থে উনি আমার দেশে একদম সফল বলতে পারে, এই যে বিশ্বমানের শিল্প সেটা বলা চলে আর কি। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি। আপনি যেহেতু শিক্ষক এবং শিল্পী উভয় সত্তা একই সাথে শিল্পী লালন করেন। কথাটা আমি এটা আমি একটু বিব্রত। শিল্পী কথা, আমি একজন আঁকি এইটুকু বলা যায়। হ্যাঁ, আঁকাআঁকি করি এই পর্যন্তই আর কি। তো কারণ এটা খুব আমি খুব বিব্রত বোধ করি আর কি এই জন্য। কারণ ওইটা তো আমি বলার কেউ না, এটা হ্যাঁ, এটা আপনার স্যার এটা আমার বিনয় না, এটা আমার খুব সচেতনভাবে বলছি, এটা আমার বিনয় না, এটা বিনয়ের জন্য বলছি না এটা কথাটা। হুম। আপনার আপনার উপলব্ধিকে শ্রদ্ধা জানিয়ে বলছি, একজন শিক্ষক হিসেবে আপনার তো শিক্ষার্থীরা বহু বছর ধরে এখানে শিক্ষকতা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। অনেক শিক্ষার্থী সারা দেশব্যাপী ছড়িয়ে গেছে, অনেকেই নানা রকমের কাজের সঙ্গে যুক্ত হয়েছে। তো আপনার যে শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে তাদেরকে আপনি কিভাবে দেখেন, মূল্যায়ন করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনাকে কিভাবে দেখেন? কর্মজীবনের সম্ভাবনা তো, যেহেতু এই এটা একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আমি একটু মোটা দাগে বলছি আর কি। হুম। এই কারিগরি দক্ষতা একজন শিক্ষার্থীর খুবই একটা অপরিহার্য বিষয়। ওইদিকে যদি সে ভালো করে, তার কর্মজীবনে কোনো অসুবিধা হবে না, এটা আমার বিশ্বাস। তার সাথে যদি তার সৃজনশীলতা থাকে, তার ভিতরে যদি আর্টস থাকে, যা একটা, তাইলে পরে সেই দিক থেকেও সে অনেক একটা নিজস্ব জায়গা সে তৈরি করতে পারবে, এটা আমার বিশ্বাস। কি এখানে পৃথিবীতে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই আমার জানা মতে যেখানে শিল্পী বা সৃজনশীল প্রতিভা তৈরি করে দিতে পারবে। পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নাই আমার জানা মতে। এটা ব্যক্তি তার নিজস্ব তাড়নার থেকেই হয়, কিন্তু প্রতিষ্ঠান কোনো শিল্পী তৈরি করে দিতে পারবে না, এই ক্ষমতা কোনো প্রতিষ্ঠানের এটা নেই। একটা সিঁড়ি হয়তো, কিন্তু হ্যাঁ, আসলে শিল্পী তো হ্যাঁ, এটা 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 একটা সহায়ক ভূমিকা রাখতে পারে এই পর্যন্ত। এইটা আর কি। এখন যারা নতুন আঁকি আছে, যারা নতুন শিল্পী আছে, তাদের প্রতি আপনার, যেহেতু আপনি মানে দীর্ঘকাল ধরে এই চর্চার সঙ্গে আছেন, আপনার চেতনলব্ধ জ্ঞান দিয়ে বা অভিজ্ঞতা, জীবন অভিজ্ঞতা দিয়ে, তাদের প্রতি আপনার কোনো পরামর্শ না, বা তার কথা? পরামর্শ হইতেছে কি যে এখনকার যে ছাত্রছাত্রীরা যারা আছে আর কি, ওভারঅল তারা এই লোক, এদের মধ্যে একটা প্রকৃতি বিমুখ চৈতন্য বিল্ড আপ করছে। এইটা একটা খুবই নেতিবাচক দিক। আমরা যখন ছাত্র ছিলাম তখন প্রকৃতি ঘনিষ্ঠ হওয়ার একটা চেষ্টা ছিল। এখনকার সেই এটা একটা বড় সংকট মনে করি। হ্যাঁ, প্রকৃতি ঘনিষ্ঠ হওয়ার একটা টেন্ডেন্সি ছিল, এখনকার এটা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হওয়ার টেন্ডেন্সি তৈরি হয়েছে, ঠিক বিপরীত পক্ষ। এটা আমাকে আহত করে আপনি ওভারঅল। আশাবাদ ব্যক্ত করেন যে আসলে শিল্পীর অবশ্যই প্রকৃতিমুখী না হওয়া, একদম না হলে প্রকৃতিমুখী হতে হবে। হ্যাঁ, প্রকৃতিমুখী হবে, কারণ প্রকৃতি মানে একটা অফুরন্ত ভাণ্ডার সেখানে। হুম। এবং সেইটা যে কেন হচ্ছে সেইটাও, সেইটার পিছনেও কিন্তু ওই কি বলবো, মানে
এই মুহূর্তে কোনো শব্দ পাচ্ছি না, সেটার পিছনে এগুলো কাজ করছে। হ্যাঁ, এক ধরনের মানে এই যে সভ্যতা তো একটা চেঞ্জ ঘটেছে, বড় টেকনোলজি এগিয়েছে, এখন নানা রকমের পথ এবং নানা রকমভাবে ও জীবনকে টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি সেটা প্রযুক্তি গ্রাস আসলে করছে। গ্রাস করেছে। হ্যাঁ, এইটা কিন্তু একটা, আমি চাইবো যেন তারা প্রকৃতি মুখী হয়, এবং জীবনের সাথে তাদের যেন সরাসরি যোগ। কারণ সে প্রকৃতি বিচ্ছিন্ন হলে পরে সে তার মানবিক গুণগুলি সে অর্জন করতে পারবে না। প্রকৃতিকে উপলব্ধির ক্ষমতা তৈরি হবে না, তারা সৃজনশীলতা আইব থেকে। প্রকৃতি বিচ্ছিন্ন হওয়াটা খুবই কষ্টের এবং বেদনার। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক মূল্যবান এবং অনেক অনুপ্রেরণামূলক আমরা যে আলোচনা করলাম, এর ভেতর দিয়ে নিশ্চয়ই এটা যারা উপলব্ধি করবেন, যারা দেখবেন, তাদের ভেতরে ভিন্ন কিছু অভিঘাত তৈরি করবে অথবা চিন্তার একটা পরিশীলতা তৈরি করবে। হয়তো করবে, সেটাই যদি করে তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি তো আমার নিজস্ব উপলব্ধির কথাই বলছি আর কি, এখানে অন্য কিছু না। সেটা ভুলও হতে পারে, বা সেটার আমি সেটা যুক্তি গ্রাহ্য নাও হতে পারে। সেটা না হতে পারে, সেটা হতেই পারে, সেটা নিয়ে আমি বিচলিত না, কিন্তু আমি যেটা ফিল করি আমি সেটাই বলবো। আপনাকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।